প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাবড়াখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্রে। এটি মূলত একটি পার্ক এবং এই পার্কটিকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। আমরা একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি এবং দেখতে পাচ্ছি ফুলের বাগান, রাস্তাঘাট, কিছু ছোটখাটো স্থাপনা, সবকিছু মিলিয়ে পার্কটি বেশ চমৎকার। আর গাছপালাগুলোও বেশ সবুজ হয়ে আছে। আমরা অন্যান্য পার্ক যেমন হয়, এই পার্কটিও ঠিক সেই রকমই, কিন্তু এর বিশেষত্ব হলো এটি একদম ইন্ডিয়ার সীমান্তে এবং আমাদের অজানা বলেই জায়গাটি আমাদের কাছে অনেক বেশি সুন্দর বলে মনে হচ্ছিল। পার্কে ঢুকতেই একটি চমৎকার গেট দেখতে পেলাম এবং গেটের পাশে কিছু নির্দেশনা দেওয়া আছে। এই পাশের বেশ ভালো লাগলো, একটি সার্টিফিকেটের আদলে, যেটি আর্টিস্টিক কায়দায় এখানে বসানো হয়েছে, আমাদের স্বাগত জানাচ্ছে। এবং সবশেষে এই বিছানো রাস্তা দিয়ে আমরা গেট অতিক্রম করে একদম পার্কের ভিতরের দিকে ধীরে ধীরে ঢুকে যাচ্ছি। আমাদের জহির ভাই ভীষণ ছবি তুলতে ব্যস্ত, তার মোবাইল ফোন দিয়ে। আসলে ছবি তোলার মতোই জায়গা। এইখানে গাবড়াখালী পার্কের মধ্যে একটি ছোট্ট রেস্টুরেন্ট, ছোট মনে হয় না, অনেক বড়ই হবে, বাট এই মুহূর্তে খোলেনি বলে একটু অস্পষ্ট মনে হচ্ছে। যাই হোক, আর এই যে এখানে আরেকটি পুকুর এবং এই পুকুরের ওই পারে আমরা একটা বিএসএফ ক্যাম্প দেখতে পাচ্ছি। খুব সম্ভবত এটি, হ্যাঁ অবশ্যই বিএসএফ ক্যাম্প। সোজা ওপারে হলুদ রঙের সিটে ফুটে একটু রং হয়তো দেখা যাবে, আমরা খালি চোখে খুব ভালো দেখতে পাচ্ছি। এখানে একটা সেতু আছে, বাঁকার সেতু। এই জায়গাটি ভীষণ ভীষণ সুন্দর। ব্রিজ থেকে বামের দিকে একটু সামনে তাকালেই পানির মধ্যে সামনের পাহাড়ের গাছপালাগুলোর অবয়ব দেখা যাচ্ছিল। এটা একটি চমৎকার দৃশ্য তো বটেই, পাশাপাশি এর উপরের দিকে অর্থাৎ তীরে অনেকগুলো প্যাডেল বোট রাখা আছে, বাচ্চাদের খেলার মতো কিছু রাইড মনে হচ্ছে এখানে রাখা আছে। এবং পার্ক, আর ঠিক বাম দিকে, পুকুরের বাম দিকে যে এলাকাটা, সেটি মূলত সীমান্ত। এই যে বাম দিকে পুকুরের ঠিক পাড়েই যে ধানের জমিটি দেখলেন, এই ধানের জমিটি বাংলাদেশের, বাট ওই জমির মাঝখান দিয়েই সীমান্ত এলাকা, সীমান্ত রেখা চলে। গাবড়াখালী পর্যটন কেন্দ্র লেখা এই জায়গাটা। এখানে একটি ঝর্ণাও হয়তো দিনের বেলা থাকে, এই মুহূর্তে ঝর্ণাটি নেই। আর এই দিক দিয়ে যে সিঁড়িটা, এই সিঁড়ি বেয়ে কিন্তু একদম মাথার উপরে উঠে যাওয়া যায়। ওখানে একটি ঘরও দেখতে পাচ্ছি আমরা, ছোট্ট বসার জায়গা সম্ভবত, এবং ওইখানে বসে একটু সময় হয়তো কাটানো যায়। আসলে জায়গাটা ভালো, ছায়া ঘেরা, নয়নাভিরাম, দুটো পুকুর আছে বেশ বড় বড়, পাশে ইন্ডিয়ান সীমান্ত, একেবারে সীমান্ত লাগোয়া, মাঝখানে শুধু একটা জমি। এই জমিটি পাড়ি দিলেই জাস্ট তার কাটার বেড়া, অর্থাৎ ওপারে ইন্ডিয়ান সীমানা আমরা একদম হাতের নাগালে দেখতে পাচ্ছি। এই যে এই লাইন ধরে নিচে একটু উঁচু যে নিচু লাইনটা, সেটি হলো সীমান্ত। এবং দুই স্তরের পাহাড় দেখা যাচ্ছে এখানে, প্রথমে একটা ছোট, তারপরে অপেক্ষাকৃত বড়, পুরোটাই মেঘালয় পাহাড়।
কি ব্যাপার, আলাউদ্দিন স্যার কিছু দেখাই যাচ্ছে না, ঘটনা কি? হ্যাঁ শোনেন, হালুয়া ঘাট। পার্কের মধ্যে সামনেই কিছু দোকান দেখতে পাচ্ছিলাম আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম এই দোকানের দিকে এবং খেয়াল করলাম বেশ কিছু ভারতীয় পণ্য দেখা যাচ্ছে। আমরা তার দাম জিজ্ঞেস করলাম তার কাছে। আচ্ছা, আমাকে একটু শুধু আপনি ওখান থেকে বললে হারমোনি সাবানের দাম কত? হারমোনি 20 টাকা পিস। হারমোনি 20 টাকা। এই যে হারমোনি, এইটা হলো হারমোনি, 20 টাকা পিস। ডাব ছোটটা বললেন কত? 30 30 টাকা। 20 30 30 টাকা। ডাব বড়টা? তারপরে এটা হইছে মাঝারি, এটা 50 টাকা, 50 আর টাকা। এটা হইছে 110 টাকা। আচ্ছা ফাইন। পিয়ার্স? পেঁয়াজ এটা 30, এটা 50, এটা 110। ওকে। এই ভিভেল? বিবেল এই ছোট আইটেম গুলা যা আছে সবই 20 টাকা পিস, মানে আচ্ছা, আবার আচ্ছা। ডজন নিলে আবার বুঝতে পারছি, এগুলো গড়ে সবগুলোই 20 টাকা পিস। 20 টাকা পিস। আচ্ছা, ফিয়ামা এগুলো তো সাবান, হ্যাঁ, এটা ইন্ডিয়ান। বেশ বড় সাবান এগুলা। আচ্ছা, আর এটা বড়, এটা ছোট। ফাইন। এগুলো কি সব সিগারেট? সিগারেট। বাবা, সিগারেটের চেহারা কত সুন্দর, হ্যাঁ? মানুষ দেখে খেয়ে ফেলবে। আচ্ছা, আর কি ডাব এখানেও আছে না? এগুলো মাঝারি বানের, ওই একই জিনিস, এইগুলাই ওখানেও রেখেছেন। আচ্ছা, ইন্ডিয়ান কোনো ড্রিঙ্কস পাওয়া যায় এখানে? না, ড্রিঙ্কস নেই। কোনো ড্রিঙ্কস আসে না? ড্রিঙ্কস ড্রিঙ্কস সব বাংলাদেশি। বাংলাদেশ। ফাইন। চকলেট আছে ইন্ডিয়ান। বড় প্লাসের দাম কত? বড় প্লাস। আমরা এখন পাহাড়ে উঠতে যাচ্ছি। হুম, এই যে পাহাড়। আমরা এরপরে ধীরে ধীরে এই সামনের সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠার চেষ্টা করতে থাকলাম এবং এটি আসলে পাহাড় বলা ঠিক না, এটি টিলা। কিন্তু আমাদের কাছে এইটুকু উঠতে বেশ কষ্ট হচ্ছিল, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন আমাদের অবস্থা দেখে। যাই হোক, আমরা সিঁড়িগুলো বেয়ে বেয়ে, রঙিন সিঁড়িগুলো দেখতে বেশ ভালো লাগছিল, বাচ্চাদের খেলার মতো, কিন্তু আমরাও ভীষণ মজা পাচ্ছিলাম। ফরেস্ট হিলে এক দুপুরে কথা ছিল তুমি আসবে, সব চোখ ফাঁকি দিয়ে বুকে ভালো বাসা নিয়ে আসবে, আমায় ভালোবাসবে। আমরা আমাদের নামার যে সিঁড়ি, সেই সিঁড়িতে পৌঁছে গেছি। যদি এর পরে আরো একটি পাহাড় রয়েছে আমাদের পাশেই, আমি দেখতে পাচ্ছি, তবে আর যাব না আমরা হ্যাঁ, আমি একটু দেখাই। এই যে সামনে এই দিক দিয়ে নেমে গেলেই সামনে আরো একটি বসার জায়গা দেখতে পাচ্ছি। সম্ভবত ওই টিলার পরে কোনো টিলা আছে কিনা জানি না, বাট এই সিঁড়ি দিয়ে, হ্যাঁ হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে নাকি ওই দিক দিয়েই নামতে বললো, ওই দিক দিয়ে মনে হয়। এটা না, এটা ভিতরে ওইটাই। হ্যাঁ, আমরা ওই দিক দিয়ে যাবো, রাইট। আমরা ওই টিলা দিয়েই নামবো, ওখানে একটা সিঁড়ি আছে। আমরা অবশেষে উঠে পড়লাম। এইখানে ইচ্ছে করলে একটু বসে পড়া যায়, ইচ্ছে করলে একটু শুয়েও পড়া যায়, তাই না? এই যে বসার জায়গাটা খালি আমাকে আছে, এটাই হলো সমস্যা। হাঁপিয়ে গেছি, এইটুকু উঠতে হাঁপায়ে গেছি আমরা। কতটুকু উপরে উঠছে, হ্যাঁ? এই যে নিচ থেকে এইমাত্র যে এলাকাটা দেখে আসলাম, এই যে ভিতরে ভিতরে পুকুর, এই যে এখান থেকে এইটুকু মাত্র উঠে আমরা হাঁপায়ে গেলাম, বুক ধরপড় করছে। এখানে যে গাছগুলো আছে, আমরা কি সব গাছগুলোর নাম জানি?
এটা সেগুন, ভিতরেরটা এটা শাল, শিরীষ না শাল, শিরীষও হতে পারে। আচ্ছা যাই হোক, অনেকগুলোর নামই জানি না, তবে এগুলো শাল গাছই মনে হচ্ছে আমার কাছে। চলুন তবে। ওরে বাবা, এ পুরো ট্রেকিং জোন। হ্যাঁ, এই যে আমরা পাহাড় ট্রেক করতে শুরু করলাম। কিছুক্ষণ আগে আমরা 5 টাকা দিয়ে একটা চকলেট কিনে খেয়েছি, চিনির ক্যান্ডি। তো এইটা এই হাঁটাতে ওই ক্যান্ডিটা কাভার হয়ে যাবে। It is sometimes sleepy. You have to be cautious while walking. While climbing the tree, you have to be cautious. Otherwise, you may okay, you may get hurt. এই যে ওই যে নিচে পানি, আমরা অনেকখানি উপরে উঠে এসেছি, আসলে টের পাচ্ছি না। একটু থামি, তারপরে হয়ে যায়। কতটুকু একটা ছোট্ট টিলা, এই টিলা উঠতে জানলেই যাচ্ছে। আর মেঘালয়ের যে পাহাড়গুলো দেখছি, ওই পাহাড়গুলোয় গাড়ি ছাড়া আমাদের মতো মানুষের মনে হয় ওঠা সম্ভব না। নিচ থেকে দেখে খুব ছোট্ট টিলাই মনে হচ্ছিল, কিন্তু পাহাড়ে উপরে উঠার পরে বা টিলার উপরে উঠার পরে আমাদের মনে হলো যেন এই ভ্রমণে, অর্থাৎ এই পার্কটি বেড়াতে এসে আমাদের রীতিমতো একটা ট্রেকিং হয়ে গেল এবং এক ধরনের প্র্যাকটিস বলা যেতে পারে, যা দেখে অনুমান করা যায় যে আমরা এরপরে বড় ট্রেকিংটা করতে পারবো কিনা যদি কোথাও ইচ্ছে করে। টপে আসলে আর কষ্ট হবে না, তখন সমতলের মতো যাওয়া। Zawal Nure. যেদিন উঠলাম, এইখানে পাহাড়ের মাথার উপরে উঠে আর একটি যাত্রী ছাউনি, অর্থাৎ এখানে দর্শকরা বা পর্যটকরা উঠে এখানে একটু বিশ্রাম নিতে পারবে। এই জায়গাটিও সুন্দর, আমরা এখানে একটু বসবো। খুব সুন্দর এই ছাদ, এখানে মাঝখানে একটা টেবিল আছে, খুব সুন্দর। আর এই যে চারপাশে বসার জায়গা। থামেন রে ভাই, আমরা এই যে পাহাড়ের সর্বোচ্চ চূড়ার শেষ বিন্দুতে চলে এসেছি, এখন নামবো। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে এসে চোখ আটকে গেল ইন্ডিয়ান সীমান্ত দেখে। এই যে আমাদের দৃষ্টির নাগালের মধ্যে আমাদের এই পাহাড়ের নিচে একটা ধানের ক্ষেত, তারপরেই যে জায়গাটি দেখতে পাচ্ছি এটি আসলে সীমান্ত, এবং এই সীমান্তেই কাঁটাতারের বেড়া। এটা ক্রস করে আরেকটু দূরে তাকাইলেই আমরা একটা পাহাড়, একটা মোবাইল টাওয়ার সবই দেখতে পাচ্ছি এখান থেকে। খালি চোখে দেখা যাচ্ছে, ক্যামেরা সব আসবে না হয়তো বা। যাই হোক, এই এই লাইন ধরে সীমান্ত, এবং আমরা নিচ থেকে দেখাচ্ছিলাম এই ডান পাশে, আমাদের ডান পাশে এই এলাকায় দিয়ে এখানে সোজাসুজি একটা বিএসএফ ক্যাম্প আছে। যাই হোক, আমরা এই দৃশ্যটা দেখে অভিভূত হয়ে, বিমুগ্ধ হয়ে ছবি না তুলে আর পারলাম না। সামনে পুকুর, দুটো পুকুর, অর্থাৎ জোড়া পুকুর আমরা দেখতে পাচ্ছি, এবং এই জোড়া পুকুরের মাঝখান দিয়ে আছে একটি চমৎকার ব্রিজ, আর ব্রিজের উপরে কালারফুল বাড়ি ঘরগুলোর ছাদ, যদিও সেটি সবই পার্কের মধ্যে, পার্কের বাইরে নয়। যাই হোক, অপূর্ব সুন্দর এই ভিউটা, সেটা যে অ্যাঙ্গেল থেকে যেখান থেকেই দেখি না কেন সুন্দরই, জায়গাটা সুন্দর লাগছে বাস। এই জায়গাটি দর্শন শেষ করে আমরা একটি অটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে, এবং সেটি ছিল এখানকার স্থলবন্দর। চারপাশের পরিবেশ দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটি স্থলবন্দর এরিয়া, কারণ এখানে মাঝে মাঝে কয়লা স্তূপ করে রাখা আছে, বেশ ফাঁকা ফাঁকা। এগুলো দেখেই বোঝা যায় যে এই এলাকাটা পোর্ট এরিয়া বা ল্যান্ড পোর্ট এরিয়া। তো যাই হোক, আমরা যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই আমাদের লক্ষ্যে পৌঁছে গেলাম।
আমরা এখন যে জায়গাটিতে যাচ্ছি সেটি হলো গোবরাকুড়া স্থলবন্দর। একটু আগে আমরা যে পার্কটা ঘুরে এসেছিলাম সেই পার্কটার নাম গাবরাখালী, আর এইটার নাম গোবরাকুড়া স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে শুধু কয়লা আমদানি করা হয়, অর্থাৎ আমাদের দেশে শুধু কয়লা আনা হয় এই বন্দর দিয়ে। আমরা চলে এসেছি বন্দরে। বন্দরের অবকাঠামো, স্টোর, কাস্টমস হাউস ইত্যাদি দেখা যাচ্ছে। এবং এই যে সামনে যে গেট, এই গেটটি হলো বাংলাদেশের শেষ সীমানা। এখানে ডান পাশে দুজন বিজিবি সদস্য এটি পাহারা দিচ্ছে। আপাতত বন্ধ আছে, কারণ সম্ভবত এখন ইম্পোর্ট হচ্ছে না। আমরা এখানে নামলাম, নেমে এই জায়গাটি দেখার উদ্দেশ্যে বিজিবি সদস্যদের সঙ্গে কথা বললাম এবং আমরা গেটের সামনে দাঁড়িয়ে ছবি না তুলে শুধু সামনের দিক পানে একটু চেয়ে থাকলাম। তারপরে আবার ফিরে আসলাম এবং এরপরে সোজা আমরা হালুয়াঘাট শহরের উদ্দেশ্যে। আমরা কিছুক্ষণের মধ্যে হালুয়াঘাট শহরে ঢুকে পড়লাম। মাত্র কয়েক কিলোমিটার, 4-5 কিলোমিটার দূরেই এটি। তো আমরা খুব দ্রুতই সেখানে চলে আসলাম এবং শহরের ভিতরে ঢুকে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন গাড়ি ঘোড়া এবং এখানকার যে ব্যস্ততা বা এখানকার যে অবকাঠামো, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আমরা শহরে প্রবেশ করেছি। আমাদের পৌঁছতে দুপুর হয়ে গিয়েছিল, তাই খাওয়ার জন্য আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে নিয়েছি পোলাও, শুরু করলাম। সালাদ, সবজি এবং গরু। সত্যি গরুটা কিন্তু চমৎকার, মানে কালা ভুনা তো মেলা কালা মাখা, কিন্তু এই গরুটা খায় দেখেন, এটা সম্পূর্ণ আলাদা, সুন্দর স্বাদ। এবং আমারও ময়মনসিংহে ধুলাবালির মধ্যে ওই প্রচলিত জায়গায় থেকে এটা বরং ভালো লাগছে, একটু ফাঁকা সুন্দর জায়গা, নতুন জায়গা। আমরা দ্রুত খাওয়া দাওয়া শেষ করে একটা সিএনজি যোগে সোজা ময়মনসিংহ চলে আসলাম এবং ময়মনসিংহে এসে নেমেই আমরা চলে গেলাম সোজা জয়নুল আবেদিন স্মৃতি সংগ্রহশালার উদ্দেশ্যে। অল্পক্ষণের মধ্যেই আমরা জয়নুল আবেদিন আর্ট গ্যালারিতে পৌঁছে গেলাম এবং সেখানে গিয়ে বিশেষ করে গ্যালারির ভিতরে টিকিট কেটে ঢুকতে হয়। আমরা টিকিট কেটে ঢুকলাম, সম্ভবত জনপ্রতি 30 টাকা করে টিকিট ছিল। ভিতরে ঢুকেই বিরাট ওয়াল জুড়ে তার বিখ্যাত চিত্রকর্ম, সেই 1970-এর যে মনপুরার বন্যা হয়েছিল, বিখ্যাত ঘূর্ণিঝড় এবং বন্যা, সেইটার উপরেই বিখ্যাত চিত্রকর্মটি ওয়াল জুড়ে টাঙানো আছে, দেখার মতো। যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে কিছুক্ষণ কাটিয়ে আমরা ফিরে আসলাম। আমাদের বাস ছিল 6:30টায়, আমাদের বাস ছেড়ে দিল এবং আমরা রাত্রিতে 12:30 কি 1টার দিকে আমরা এই বাসে চড়ে রাজশাহীতে পৌঁছে গেলাম। এটা ছিল আমাদের চমৎকার একটি ভ্রমণ কাহিনী। এই 4-5 দিন আপনারা যারা সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের সহযোগিতা করে যাবেন, উৎসাহ দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি, এবং এই ভ্রমণে যা কিছু মন্দ দিক তা আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফিজ।